আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। করোনা সংক্রমণ ঠেকাতে ৫ আগস্টের পর আরও লকডাউন ১০ দিন বাড়ানোর সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের। আওয়ামী লীগের পদ হারানো হেলেনা জাহাঙ্গীরকে জেল হাজতে প্রেরণ, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মানহানি ও সুনাম নষ্ট করতেন হেলেনা, দাবি রেবের। চলতি বছরে পিএসসি, জেএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। ৩১ আগস্ট পর্যন্ত বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। সিলেটে করোনা আক্রান্ত শনাক্ত নতুন রেকর্ড, ৮০২ জন শনাক্তের দিনে আরও ১৭ জনের প্রাণহানি। সিলেটে সাপ্তাহিক ছুটির দিনে রাস্তাঘাট ছিল ফাঁকা, লকডাউনে জনশূন্য নগরীতে কঠোর নজরদারি রেখেছে পুলিশ। দেশে করোনায় আরও ২১২ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত ১৩,৮৬২। করোনা থেকে পরিত্রাণ পেতে সিলেটে মসজিদে মসজিদে মুসল্লিদের কান্নার রুল, মহান আল্লাহর সাহায্য কামনা। বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মক্কা যুবদলের সাধারণ সম্পাদকের মায়ের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২৩ জুলাই থেকে চলমান বিধিনিষেধ ৫ আগস্টের পর আরও ১০ দিন বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এম খুরশিদ আলম শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ক্যাবিনেট মিটিংয়ের বিধিনিষেধ আরও ১০ দিন বাড়ানোর সুপারিশ করা হয়েছে, যদিও এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। খুরশিদ আলম বলেন, যেভাবে সংক্রমণ বাড়ছে, আমরা কিভাবে এই সংক্রমণ সামাল দেব? রোগীদের কোথায় জায়গা দেব? সংক্রমণ যদি এভাবেই বাড়তে থাকে তাহলে কি পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব? অবস্থা খুবই খারাপ হবে, এতে কোনো সন্দেহ নেই। এসব বিবেচনাতেই আমরা বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করছি। এর আগে ঈদ পরবর্তী সংক্রমণ সামাল দিতে পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ফের শুরু হয় কঠোর বিধিনিষেধ, যা চলবে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত। করোনা সংক্রমণ ঠেকাতেও স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে বিধিনিষেধে চলাকালীন সড়ক, নৌ, রেলপথ সহ সব ধরনের যাত্রী পরিবহন বন্ধ থাকবে। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকার এবছরের ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ নিয়ে আসছে। এর পাশাপাশি স্থানীয় প্রশাসনও বিভিন্ন এলাকায় বিশেষ বিধিনিষেধ জারি করেছিল, তবে এখন পর্যন্ত করোনা নিয়ন্ত্রণে আসেনি। ক্ষমতাসীন আওয়ামী লীগের পদ হারানোর পর গ্রেপ্তার হওয়া হেলেনা জাহাঙ্গীর উদ্দেশ্যপ্রণীতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মানহানি ও সুনাম নষ্ট করছেন বলে জানিয়েছে র্যাব। তিনি মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছেন। এছাড়া খ্যাতি লাভের আশায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সম্মানিত ব্যক্তিবর্গকে বিব্রত করতেন বলে জানায় এলিট ফোর্সটি। গ্রেফতারের পর শুক্রবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। শুক্রবার বিকালে হেলেনা জাহাঙ্গীর সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলনে আসেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মুইন। র্যাব কর্মকর্তারা বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিবর্গের সম্মানহানি করার অপপ্রচারের অভিযোগে হেলেনা জাহাঙ্গীরকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১ এই অভিযান চালায়। অভিযানে ১৯ বোতল বিদেশি মদ, একটি ক্যাঙ্গারুর চামড়া, একটি হরিণের চামড়া, 2টি মোবাইল ফোন, 19টি চেক বই ও বিদেশি মুদ্রা, 2টি ওয়াকি-টকি সেট এবং ক্যাসিনো খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরে মধ্যরাতে তার জয়যাত্রা টেলিভিশন স্টেশনেও অভিযান পরিচালনা করা হয়। খন্দকার আল মুইন বলেন, অনৈতিক পন্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে খ্যাতিনামা হিসেবে উপস্থাপন করতে চতুরতার আশ্রয় গ্রহণ করতেন হেলেনা জাহাঙ্গীর। এ উদ্দেশ্যে বাস্তবায়নের জন্য তিনি একটি সংঘবদ্ধ চক্র তৈরি করেছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপট, ফেসবুক লাইভে এসে তিনি অযাচিত ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করতেন। র্যাব কর্মকর্তারা বলেন, হেলেনা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন সম্মানিত ব্যক্তিদের কটাক্ষ ও উত্ত্যক্ত করতেন। পরবর্তী সময়ে ফোন করে তাদেরকে হেয় করতেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতেন। চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পিএসসি ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা জেএসসি ও সমমানের পরীক্ষা এবং স্কুলের বার্ষিক পরীক্ষাগুলো নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে। তবে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত রয়েছে। এই পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীরা 3টি বিষয়ে পরীক্ষা দেবে।
এদিকে নতুন করে আরেক দফায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী 31 আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে এ ছুটির ঘোষণা দেওয়া হয়। ফলে প্রাথমিক, জেএসসি ও স্কুলের বার্ষিক পরীক্ষা নেওয়ার সম্ভাবনা আরও ফিকে হয়ে আসছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, বিদ্যমান করোনা পরিস্থিতিতে এবছর জেএসসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম। কারণ প্রথমত শ্রেণীকক্ষে ক্লাস হয়নি, উপরন্তু এই পরীক্ষার জন্য যেসব প্রস্তুতি নেওয়া দরকার তাও শুরু করা যায়নি। অন্যদিকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে কি না সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তারা। সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় 1833টি নমুনা পরীক্ষা করায় নতুন শনাক্ত 802 জন। শনাক্তের হার 43.75%। এটি সিলেট বিভাগের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ সময় করোনায় মারা গিয়েছেন আরও 17 জন। এটি সিলেটের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে 28 জুলাই সিলেট বিভাগের সর্বোচ্চ 17 জনের মৃত্যু হয়। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত সময়ে সিলেট বিভাগে করোনায় মারা গিয়েছেন 17 জন। এর মধ্যে 14 জনই সিলেট জেলার বাসিন্দা আর অপর 3 জন মৌলভীবাজারের। এ নিয়ে বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 684 জনে। তন্মধ্যে সিলেটে 546 জন, সুনামগঞ্জে 49, মৌলভীবাজারে 59 ও হবিগঞ্জে 30 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টা বিভাগে আরও 802 জন করোনা সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে 464 জনই শনাক্ত হয়েছেন সিলেট জেলায়। বাকিদের মধ্যে সুনামগঞ্জের 121, মৌলভীবাজারের 166, হবিগঞ্জের 51 জন রয়েছেন। এর আগে গত 28 জুলাই সর্বোচ্চ 736 জন শনাক্ত হয়েছিলেন, যা শুক্রবারের শনাক্তের সংখ্যা পেছনে ফেলে দিয়েছে। এ নিয়ে সিলেট জুড়ে আক্রান্তের মোট সংখ্যা হল 39,116 জন। তন্মধ্যে সিলেটের 21,525 জন, সুনামগঞ্জে 4,573 জন, মৌলভীবাজারে 5,364 জন ও হবিগঞ্জে 4,451 জন রয়েছেন। এছাড়া সিলেটে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন সময়ে ভর্তি হওয়া 3,203 জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে। সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডাক্তার হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ 24 ঘন্টায় সিলেটে 413 জন করোনামুক্ত হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ আর রোগীর সংখ্যা 30,320 জন। তিনি জানান, বর্তমানে সিলেট বিভাগে 402 জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সাপ্তাহিক ছুটির দিন থাকায় কঠোর লকডাউনের 8ম দিনে সিলেট নগরী ছিল অনেকটাই ফাঁকা। নগরীর পয়েন্টগুলোতে ছিল না চিরচেনা ট্রাফিক জ্যাম, বন্ধ ছিল মার্কেট, শপিং মল ও দোকানপাট। শুক্রবার দিনভর নগরীর বিভিন্ন এলাকা ঘুরেও দেখা গেছে এমন চিত্র। কঠোর বিধিনিষেধের দিনগুলোতে সিলেট নগরীর প্রধান সড়কে যেমন যানবাহনের চাপ থাকে, তেমনিভাবে জায়গায় জায়গায় মানুষের জটলাও থাকে। কিন্তু শুক্রবার আর কিছুই দেখা যায়নি। রিক্সা চালকরাও অলস সময় পার করছেন। কোনো রিক্সা চালক তো বলছেন আজকের রিক্সা জমার টাকাও দিতে পারবেন না। রিক্সা চালকরা জানান, এমনিতে লকডাউনের রাস্তায় জনসমাগম কম, এর উপর শুক্রবার হয় যাত্রী একেবারেই কম। আজকে রিক্সার মালিকের জমার টাকা দেওয়াই কষ্ট হবে। নগরীর বন্দরবাজার, আম্বরখানা, চৌহাট্টা, তালতলা ঘুরে দেখা গেছে মূল সড়ক একদমই ফাঁকা। অন্যান্য দিন লকডাউনের রাস্তায় যানবাহনের চাপ দেখা গেলেও শুক্রবার ছিল ভিন্ন চিত্র। বিভিন্ন পয়েন্টে অনেকটাই অলস সময় পার করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এদিকে কঠোর বিধিনিষেধের 8ম দিনেও নির্দেশনা বাস্তবায়নে মাঠে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, তারা কঠোরভাবে মনিটরিং করছেন। যারা রাস্তায় বের হচ্ছেন তারা কেন বের হচ্ছেন, কিসের জন্য বের হচ্ছেন, সবকিছু জানতে চাওয়া হচ্ছে। যারা উত্তর দিতে পারছেন তাদেরকে যেতে দেওয়া হয়েছে। তবে শুক্রবার রাস্তায় মানুষের চাপ ছিল না। সারা দেশে গেল 24 ঘন্টায় মহামারী করোনা ভাইরাসে আরও 212 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 20,467 জনে। এই সময় নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 13,862 জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 12,40,115 জন। শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল 24 ঘন্টায় সারা দেশের সবকটি ল্যাব মিলিয়ে 45,054 জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে 13,862 জন আক্রান্ত শনাক্ত হন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার 30.77%, আর এখন পর্যন্ত মোট গড় শনাক্তের হার 16.08%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল 24 ঘন্টায় যে 212 জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ 119, নারী 93। নতুন মৃতদের মধ্যে 68, 118, 51 থেকে 60, 48, 41 থেকে 50, 25, 31 থেকে 40, 15, 21 থেকে 30, 5, 11 থেকে 20 একজন।
মৃত 212 জনের মধ্যে ঢাকা বিভাগের 65, চট্টগ্রামের 53, রাজশাহী 13, খুলনা 36, বরিশাল 11, সিলেট 17, রংপুর 9 ও ময়মনসিংহে 8 জন। গেল 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 13,975 জন। আর এ নিয়ে সুস্থ হলেন 10,64,195 জন। দেশে গত বছরের 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর আগে 10 দিন পর 18 মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্ব গতিতে থাকার পর অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল, তখন শনাক্তের হার 5% নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু শনাক্ত আবার বাড়তে থাকে। জুলাই মাসে দৈনিক শনাক্তের হার 25% উপরে আছে, মোট গড় হার 14% উপরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী কোনো দেশে টানা 2 সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 5%-এর নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়। সেই হিসেবে বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই বলেই ধরা যায়। বিশেষজ্ঞরা এটিকে করোনার দ্বিতীয় ঢেউ বলছেন। করোনা সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় 23 জুলাই থেকে আবার 5 আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন চলছে। একদিকে গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, দুইয়ে মিলে সিলেটের মানুষের জনজীবন হয়ে উঠেছে অতিষ্ঠ। কঠোর লকডাউনে নেই স্বাভাবিক চলাফেরার সুযোগ, তবুও সিলেটে থেমে নেই করোনার মৃত্যু মিছিল। এই অবস্থায় শুক্রবার জুম্মার নামাজের পর মুনাজাতে কান্নায় ভেঙে পড়েছিলেন মুসল্লিরা। করোনা মহামারী থেকে রক্ষা পেতে কেঁদে কেটে মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন। জুমার নামাজ শেষে দীর্ঘ মুনাজাতে সিলেটের প্রতিটি মসজিদে মহান রবের কাছে এই অতিমারী থেকে বিশ্ববাসীকে রক্ষা করায় কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। করোনা ভাইরাসকে তারা আসমানি গজব উল্লেখ করে এ থেকে পরিত্রাণ পেতে আল্লাহর কাছে প্রার্থনা করেন। জুম্মার নামাজ শেষ হতেই সিলেটে নামে ঝুম বৃষ্টি। এর আগেও আবহাওয়া ছিল অনেকটাই রুক্ষ। সকাল থেকেই ছিল প্রচণ্ড গরম। ছাতা নিয়ে মসজিদে না আসায় হঠাৎ আসা বৃষ্টিতে আটকে পড়েন মুসল্লিরা। দীর্ঘ সময় ধরে বৃষ্টির জন্য মসজিদগুলোতে বসে অপেক্ষা করেন তারা। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 9টায় বাংলাদেশ বিজনেস ফোরামের নিজস্ব হলরুমে এই আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আইনুল হক। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের উপদেষ্টা গিয়াসউদ্দিন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মকবুল আহমদ, কোষাধ্যক্ষ নোমান উদ্দিন মনির, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মোহাম্মদ আওলাদ, আল মারুফ, আব্দুল হান্নান, মোহাম্মদ সেলিম সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মিজানুর রহমান ও আক্তারুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত সবাই একে অন্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও জাতির উন্নয়নে কাজ করার ব্যাপারে আলোচনা করেন। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের শেষাংশে দেশে বিদেশি করোনা আক্রান্তদের সুস্থতা ও মারা যাওয়াদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সৌদি আরবের মক্কা যুবদলের সাধারণ সম্পাদক কাশেম আহমদ হারুনের মায়ের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল করেছে মক্কা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান। মক্কা বিএনপি সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং তাজুল ইসলাম ও মহিউদ্দিনের যৌথ পরিচালনায় শোকসভায় প্রধান বক্তা ছিলেন সৌদি আরব বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম। বিশেষ অতিথিরা ছিলেন হামিদুল হক হামিদ, জাহাঙ্গীর আলম চৌধুরী ও ততিউল হক মৃধা। এছাড়াও শোকসভায় বক্তব্য দেন হাবিবুর রহমান, নুরুল হক, নুরুল ইসলাম, কালিম উল্লাহ করিম, পারভেজ মৃধা, ইকরামুল হক, তৌহিদুল ইসলাম শিকদার, তায়েফ বিএনপির সভাপতি রুবেল খান সহ আরও অনেকে। সভা শেষে কাশেম আহমদ হারুনের মায়ের রুহের মাগফিরাত কামনা দোয়া করা হয়। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। পরবর্তীতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।